শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো লাইন দিয়ে আজ শুরু করব। নদীর এপার কহে ওপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। কেন এই লাইন দিয়ে শুরু করলাম? তার কারণ একেবারে বিচারপতির এই গেরুয়া সফর হয়তো অনেকটাই তাই। তার কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যকে ঘিরে বলা যেতে পারে এক কথায় যে তিনি এক কথায় গেরুয়া সফরে শুধুমাত্র যাচ্ছেন না, গেরুয়ার ওপর ভরসা রাখছেন। আর একেবারে তার মুখ থেকে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা, ভূয়সী প্রশংসা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বিচারপতির এই গেরুয়া সফরকে ঘিরে রাজনৈতিক বাকবিতণ্ডা তো থাকবে, এবং এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে অনেক প্রকারের গাইডলাইন পড়েছে, সেই বিষয় নিয়েও আলোচনা চলবে। কিন্তু তার আগে অঞ্জনের সাফ প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, বিচারপতির পদ ছেড়ে রাজনৈতিক ময়দানে আসা সর্ববৃহৎ স্তরে আলোড়ন ফেললেও তার ব্যক্তিত্বের ওপর কি প্রশ্ন তুলতে এক ধাপ এগিয়ে দেয় না? আমার দ্বিতীয় প্রশ্ন, বোথ অ্যাপ্রোচ দেমসেলভস তৃণমূলের এতদিনের দাবিকে আরো বেশি উস্কে দিল না? আমার তৃতীয় প্রশ্ন, একটা লেনাদেনার গল্প ছিল, আমি বিজেপি যাব, আমাকে এটা দিতে হবে, মন্তব্য অধীরের। কংগ্রেসে যোগদান করলে কি একই কথা বলতেন তিনি? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, কালো টাকা লেনদেনের বিষয়ে সজাগ ইলেকশন কমিশন, ইডিকে হস্তক্ষেপের নির্দেশ বাংলার ভেতরের আইনের শাসনের ওপর বড় প্রশ্ন দিল নাকি? এই যাবতীয় প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন। জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিচ্ছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাকে ঘিরে মঙ্গলবার সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে একথা জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর কি বললেন শোনাবো। মঙ্গলবার হাইকোর্টে ইস্তফা দেওয়ার পরে নিজ বাড়িতে সাংবাদিক বৈঠকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, আমি বিজেপিতে যোগ দিচ্ছি, সম্ভবত 7ই মার্চ যোগ দেব। তিনি সাংবাদিকদের আর কি বলেছেন? অবসর আমার সঙ্গে অন্য দলের মিলমিশ হলো না। বিরোধীদের পিটিশন এলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। শাসক দলের কিছু টিকিওয়ালা মুখপাত্র আছে, তাদের আইনের প্রশ্ন করলে দেখা যাবে ধেরিয়ে বসে আছে। সন্দেশখালীর মতো ঘটনা বহু জেলার বহু গ্রামে আছে। বীরভূমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলে ভোট করতে দেবে না তৃণমূল। প্রধানমন্ত্রী কর্মঠ ভালো মানুষ, চেষ্টা করেন আমাদের দেশের জন্য কিছু করার। গত 5 থেকে 6 দিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ হয়েছে, যার কারণেই আমি কোর্টে বসিনি। ইলেকটোরাল বন্ড বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক করে দিয়েছেন। অন্যান্যদের মতো মুখ্যমন্ত্রীও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এখন যারা বিচারপতিরা আছেন তারা তাদের মতো তদন্ত করবেন। নারদা কাণ্ড নিয়ে ইডি তদন্ত করছে। আমি আনুষ্ঠানিকভাবে 7ই মার্চ যোগ দেব বিজেপিতে। তবে লড়ব কি লড়ব না বিজেপির উচ্চ নেতৃত্ব জানাবেন। অভিষেককে লক্ষ লক্ষ ভোটে হারাবো, ভয়ে পালাবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিকিট পেয়ে দেখান, শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চায়নি, তাই করেননি। এই মুহূর্তের রাজনীতির তৃণমূল হলো দুষ্কৃতীদের দল। শক্ত প্রতিপক্ষ কাউকেই মনে করব না। পোস্টার মারা ব্যক্তিরা জানেন না কি করতে হয় আর কি করতে হয় না। তাদের পারিবারিক শিক্ষায় হয়তো কোনো ফাঁকি রয়েছে। কিছু দালাল কালো কোট গায়ে নিয়ে নেমে পড়েছিল। আমার মনে হচ্ছে তৃণমূল নড়বড়ে হয়ে গিয়েছে। 2009 সালে সিপিআইএমের যেই হাল হয়েছিল সেইটাই হবে। সাধারণ মানুষকে বলবো শিরদাঁড়া সোজা করুন।
কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে, জজের সামনে আসে। কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে, অনেক দুর্নীতি থাকে, যেগুলো আসে না কোর্টে। তবে প্রাক্তন বিচারপতির বক্তব্যে কার্যত স্পষ্ট যে তিনি আগামীতে বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটে লড়বেন, কিন্তু তার প্রতিপক্ষ কে হবেন এই জল্পনা থেকেই গেল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। যারা ঠিক এই মুহূর্তে আমাদের দেখছেন, এক কথায় অঞ্জন দেখছেন, তাদের মধ্যেও হয়তো এখন একটা বড়সড় প্রশ্ন আসছে, বিচারপতির আসনে থেকে যা যা করেছেন তিনি, যা কিছু নজিরবিহীন নির্দেশ দিয়েছেন, তারপরে এই গেরুয়া সফর সত্যি কি তার জন্য একেবারে সহজ সরল হবে? এই রাজনীতির আঙিনায় নামা, একেবারে রাজনৈতিক প্রাঙ্গণে নেবে যে লড়াইটা লড়তে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে সত্যিই মসৃণ হবে? এই যাবতীয় বিষয় নিশ্চয়ই আপনাদের মধ্যেও প্রশ্ন তুলছে, প্রশ্ন আমার মধ্যেও তুলছে, প্রশ্ন জানার চেষ্টা করব উত্তরের মাধ্যমে। একেবারে এই মুহূর্তে আলোচনা পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় কৌশিক দে, তৃণমূল নেতা, আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় সুপ্রিয় ঘোষ, বিজেপি নেতা, আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় অশোক সরকার, কংগ্রেস নেতা। আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসবার জন্য, স্বাগত জানাই এক কথায় অঞ্জনের এই শোতে। আমার প্রথম প্রশ্নই থাকবে একেবারে সুপ্রিয় বাবুর কাছে। সুপ্রিয় বাবু, এক কথায় রাজনীতিতে যোগদান করছেন, গতকাল অবধিও আমরা প্যানেল ডিসকাশন করেছি, প্রশ্ন করেছি বিজেপির বিভিন্ন প্রার্থীদের, বিভিন্ন কর্তৃপক্ষদের, তাদের মুখে একটাই কথা ছিল, ব্যক্তিগত বিষয়ে কোনো রকম তারা মন্তব্য করবে না, এবং এখনও পর্যন্ত বিচারপতির পদেই রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতক্ষণ অবধি রিজাইন না দিচ্ছেন। কিন্তু এখন তো রিজাইন দিয়ে দিয়েছেন, পদত্যাগ করেছেন। প্রশ্ন উঠছে, এখন তো নিশ্চয়ই বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিজেপিতে যোগদান রাজনীতিবিদ থেকে বাইরে বেরিয়ে মানুষ হিসেবে আপনার কি মনে হয় সঠিক ডিসিশন? সুপ্রিয়বাবু, আপনার কথা আসছে না, আনমিউট করুন প্লিজ। হ্যাঁ, সকলকে প্রথমেই শুভ সন্ধ্যা জানাই আপনাদের চ্যানেলের ভিউয়ার্সদের, এবং যারা কো প্যানেলিস্ট রয়েছেন সকলকে নমস্কার। দেখুন, এই প্রথম নিশ্চয়ই কোনো বিচারপতি রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন এমন ঘটনা গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে নেই। এর আগেও বহু ঘটনা এরকম হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে যতক্ষণ না বিজেপির পক্ষ থেকে বিজেপিতে উনি আসছেন, আপনারা আজকে যে প্রেস বাইট দেখালেন সেখানে উনি পরিষ্কার করেছেন ঠিকই, কিন্তু দলীয়ভাবে যতক্ষণ না উনি আমাদের দলের সাথে যুক্ত হচ্ছে ততক্ষণ আমরা তার বিষয়ে খুব বেশি যে মন্তব্য করতে পারবো এরকম নয়। তবে একজন মানুষ, যে মানুষ পশ্চিমবঙ্গের বুকে বহু বছর পর আলোড়ন সৃষ্টি করেছেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। এটা দলমত নির্বিশেষে নিশ্চিতভাবেই সকলে এটা স্বীকার করবেন। এক, দুই হচ্ছে যে একজন বিচারক, তিনি রাজনীতি করবেন কি করবেন না এটা একান্তই তার ব্যক্তিগত অভিমত। আর যদি মনে হয় যে এখন এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা হাল, সেই পশ্চিমবঙ্গের হালের হচ্ছে কংগ্রেস নয়, সিপিআইএম নয় বা আইএসএফ নয়, তার মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা তিনি যে লড়াইটা চাইছেন বা তিনি যে বিষয়গুলোকে তার মাথায় রেখে দল একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চলেছেন, তার প্রত্যেকটা গুণই ভারতীয় জনতা পার্টির মধ্যে আছে বলে তিনি মনে করছেন। এখানে তার নিজস্ব ব্যক্তিসত্তা, এখানে আমাদের আলাদা করে কিছু বলবার নেই। স্যার যদি আসতে চান, নিশ্চিতভাবেই ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব তাদের সেগুলো বিচার করবেন, এবং তিনি যখন বলছেন যে আমি ইতিমধ্যেই জয়েন করব, আমরা আপ্লুত। এবং এমন একজন শিক্ষিত মানুষ, যিনি গোটা পশ্চিমবঙ্গ তাকে চেনে, জানেন, তার বিভিন্ন রায় নিয়ে বিভিন্ন বিতর্ক থাকতে পারে যারা করছেন বিরোধী রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত হচ্ছে। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ধরুন যখন ওনার একটা প্রেস বিবৃতি বেরিয়েছিল বা একটা ইন্টারভিউ বেরিয়েছিল, সংবাদপত্রের নাম আমি করছি না এখানে, তার পরবর্তীকালে যখন তিনি প্রকাশ্যে এই কথা বলেছিলেন যে তিনি আইন শিখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে, তিনি স্বনামধন্য একজন অ্যাডভোকেট আমাদের হাইকোর্টের, তখন তারপর থেকে কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, সেখানে একটা রব উঠেছিল যে তিনি বামপন্থী, তিনি চিন্তা ভাবনা বামপন্থী, তার নাকি বামপন্থীদের সাথে যোগাযোগ, তিনি নাকি, এবং এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা বা মুখপাত্র তারা সেই সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন যে বামপন্থীদেরকে সমর্থন করছেন নির্দ্বিধায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু আজকে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে এটা বলেছেন, আমি যদি ভুল না করি তিনি বলেছেন যে আমি ঈশ্বর বিশ্বাস করি, আমি ধর্মকে মানি, তাই আমি সিপিআইএম এর সাথে যেতে পারলাম না, এটা উনি বলেছেন। তো সুতরাং একজন ব্যক্তি, তার নিজস্ব ব্যক্তিসত্তা আছে, এবং তিনি বাচ্চা ছেলে তো নন, তিনি দীর্ঘ দিন ধরে এই পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করছেন,
তিনি বিভিন্ন রায় নিশ্চিতভাবেই কোর্টের এজলাসে থাকবার সময় তিনি একজন বিচারপতি হিসেবে যা যা রায় দিয়েছেন তার সাথে রাজনীতিকে আজকের ডেটে এটাকে মিলিয়ে নেওয়া আমার কাছে মনে হয় এটা হাস্যকর। মানে একজন বিচারপতি এবং আমরা সাধারণ মানুষ হিসাবে যদি আমরা ভোটদানের আমাদের অধিকার থাকে, একজন বিচারপতিরও আছেন। একজন বিচারপতি যদি আমাদের সাধারণ মানুষের যদি ভোটে দাঁড়ানোর অধিকার থাকে তাহলে একজন বিচারপতিরও আছেন। তিনি তো অবসর দিয়ে তারপরে হচ্ছে দলের সাথে যুক্ত হবেন বলছেন, তাতে আলাদা কিছু মানে খারাপ কিছু রয়েছে বলে আমরা মনে করি। প্রশ্নটা হচ্ছে সুপ্রিয়বাবু এখান থেকেই যে আপনি যে কথাটা বলছেন হয়তো সর্বজন রাজ্য হতে পারে, কিন্তু প্রশ্ন এখানে থাকছে একটা, বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে যে মানুষটি যতটা পরিমাণে নির্দেশ দিতে পারতেন, যা যা স্টেপ নিতে পারতেন, রাজনীতিতে এসে সেই একই রকম স্টেপ কি তিনি নিতে পারবেন বলে আপনি মনে করেন? তার কারণ রাজ্যে যে দুর্নীতি প্রসঙ্গ বারবার করে উঠছে, যে দুর্নীতি প্রসঙ্গ বারবার করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলছেন, আপনার মনে হয় যে আপনাদের দলে যোগদান করলেই দুর্নীতি থেকে একেবারে নিষ্কৃতি পেতে পারে এই রাজ্য? না দেখুন, এটা মানে সোজা জবাবে এইভাবে উত্তর দেওয়া যায় না, কিন্তু আমি একটা কথা আপনাকে বলি। দেখুন, একজন জাজ সাহেব হিসাবে তিনি যে অর্ডার গুলো পাস করেছিলেন সেই অর্ডার গুলোকে ফলো করার কাজ ছিল রাজ্যের প্রশাসনের বা কেন্দ্রীয় স্তরে যারা হচ্ছে তদন্ত করছেন তাদের। আজকে তিনি মনে করছেন যে তিনি এই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি মাঠে নামতে চাইছেন। এখানে অসুবিধা কোথায় আছে তো আমি বুঝতে পারছি না। তিনি তো অবসর নিচ্ছেন, অবসর নেওয়ার পরে তিনি মনে করছেন সক্রিয় রাজনীতিতে আসবেন। তৃণমূল কংগ্রেসের, আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তারা তো বারবার আহ্বান করেছে ওনাকে যে যখনই কোনো না কোনো রায় বেরোতো তার রায়ের পরে কুণাল ঘোষ থেকে শুরু করে তাদের একাধিক মুখপাত্র বলতেন যে আপনি সরাসরি রাজনীতিতে আসছেন না। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার যদি এখন মনে করেন যে তিনি সরাসরি রাজনীতিতে এসে লড়াই করবেন, মানুষের কথা বলবেন, মানুষের দুঃখ বেদনার কথা বলবেন, যেটা অন্যান্য রাজনৈতিক দলও বলছেন, আমাদের সাথে যারা বিরোধী দল রয়েছে, তাতে অসুবিধার তো বিষয় আমরা দেখছি না। বেশ 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 আমি অনির্বাণ বাবুর কাছে আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, যে কথা উঠলো একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা উঠলো নাম্বার 1, এবং সব থেকে বড় যে কথা উঠছে প্রভোকেশন। এক কথা কি প্রভোগ করা হলো ভদ্রলোককে, মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রভোকেশনের জন্য আজ রাজনীতিতে আসা। কুণাল ঘোষের শুধু একটা মন্তব্য, তৃণমূলের একটি মন্তব্য, এত একজন বিচক্ষণ মানুষকে, যেটা বলা হচ্ছে একেবারে রাজনৈতিক মহল থেকে বিচক্ষণ মানুষ, তিনি বিচক্ষণ মানুষের জন্য শুধুমাত্র এই প্রভোকেশনটাই একটা সব থেকে সাব প্রশ্ন হয়ে দাঁড়ালো, যার জন্য তিনি একেবারে রাজনীতিতে এসে দাঁড়ালেন। না দেখুন, একটা কুণাল ঘোষের মতো একটা পলিটিক্যাল ক্লাউনের প্রভোকেশনে একজন বিচারপতি তার চাকরি ছেড়ে দিয়ে অবসর নিয়ে রাজনীতিতে আসবেন, এটা হতে পারে না। প্রথম কথা, 2-4টে কথাই নিয়ে বলি। সেটা হচ্ছে, তখন প্রত্যেক মানুষের মধ্যে একটা রাজনৈতিক সত্তা আছে, সেটা একজন বিচারপতির মধ্যেও আছে, একজন সাংবাদিকের মধ্যেও আছে, একেবারে নো ওয়ান ইজ সাধারণ মানুষের যারা রাজনীতি প্রত্যক্ষভাবে করেন না তাদের প্রত্যেকের মধ্যেই পলিটিক্যাল সত্তা আছে, এবং এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে বিচারপতি যদি কোনো একটি বিশেষ দলের প্রতি তার আনুগত্য থেকে থাকে, কিন্তু যখন তিনি বিচারপতির আসনে বসবেন তখন তাকে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, আনুগত্য নয়, আস্থা। আনুগত্য হতে পারে, আস্থা হতে পারে, কোনো মতাদর্শে, বিশেষ মতাদর্শে বিশ্বাসীও হতে পারেন তিনি। হ্যাঁ, কিন্তু যখন তিনি বিচারপতির আসনে বসবেন তখন তাকে একটা সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে হয়। তিনি ইচ্ছে করলেই কোন একটা রায় দিতে পারেন না। অনেক তথ্য প্রমাণ, সাংবিধানিক নানান ফ্রেমওয়ার্কের মধ্যে তাকে বসে কাজটা করতে হয়। সুতরাং এই কোন রায় দেওয়ার ক্ষেত্রে তার পলিটিক্যাল যে এক্সিস্টেন্স সেটা প্রভাবিত করাটা সম্ভব নয়, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। সুতরাং কোনো কিছু একটা রাজনৈতিক মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়ে রায় ঘোষণা করে দিলেন, এটা হতে পারে না। তাকে সংবিধান মেনেই এবং সওয়াল জবাব, তথ্য প্রমাণ সবকিছু নিয়েই তাকে রায়টা ঘোষণা করতে হয়। সুতরাং এটা কোনো কথা হতে পারে না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা যে দুর্নীতিগ্রস্ত ইনস্টিটিউশন, তার বিরুদ্ধে কিন্তু জেহাদ ঘোষণা করেছিলেন, এবং তিনি দেখিয়ে দিয়েছেন একজন বিচারপতির আসনে বসে একটা করাপ্ট ইনস্টিটিউশনকে কিভাবে নাড়িয়ে দেওয়া যায়, যার ফলে এ রাজ্যের বহু মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। এখন তিনি যখন সেই জায়গা থেকে সরে এসছেন, অনেকের মধ্যে আশাভঙ্গ হতে পারে, সেটা আশ্চর্যের কিছু নেই। কিন্তু এইখানে আমার একটা অন্য কথা আছে, সেটা হচ্ছে যে তিনি মনে করেছেন এবং তিনি নিজেও ব্যাখ্যা দিয়েছেন যে আদালতের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা, সেই জায়গা ছেড়ে তিনি আরো অনেক বৃহত্তর
প্রেক্ষাপটে কাজ করতে চান। এবার এখন বর্তমানে রাজনীতিটা যে জায়গায় এসে পৌঁছেছে, তাতে একটা সময় আমরা দেখেছি, সে আপনি স্বাধীনতার পূর্বেই বলুন এবং স্বাধীনতার পরবর্তীকালেই বলুন, যে একটা সময় শ্রেষ্ঠ ছাত্রেরা রাজনীতিতে আসতেন। আমরা দেখেছি, আপনি স্বাধীনতার পূর্ববর্তী কথা বাদই দিলাম, পরবর্তীতেও যদি দেখি, আমরা দেখেছি যে আমাদেরই দলের কিংবদন্তি সাংসদ ছিলেন হীরেন মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ গুপ্ত, বিশ্বনাথ মুখার্জি, আরো শুধু আমাদের দলে অন্যান্য অনেক দলের, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে কংগ্রেসেরও অনেক অনেক নামজাদা, এবং তারা বাগ্মী ছিলেন। পার্লামেন্টে তাদের কথা বলা মানেই একটা কিছু অপেক্ষা করে থাকতো, সেখানে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, যার ফলে রাজনীতিতে তখন হয়তো কাদা ছোড়াছুড়ি যে একবারে ছিল না তা নয়, কিন্তু তার একটা সীমা ছিল। এবং আমি একটা উদাহরণ এখানে দিতে পারি, যে হীরেন মুখার্জি, আমি শেষ করে দিচ্ছি, হীরেন মুখার্জি একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা জওহরলাল নেহরুর বিরুদ্ধে তিনি বলছেন যে ইয়োর গভর্নমেন্ট ডিজার্ভস দ্য অর্ডার অফ বুটস। নেহরু চুপ করে বসে সেটা শুনছেন। পরে অধিবেশন যখন শেষ হয়ে যাচ্ছে, এই নেহরুই হীরেন মুখার্জিকে জড়িয়ে ধরে একসঙ্গে সিগারেট খাচ্ছেন। এই যে পরিবেশটা ছিল, তারপর এখন রাজনীতিটা হয়ে গেছে লুম্পেনাইজড। সেই শাহজাহান, অভিষেক, জ্যোতিপ্রিয়, এইসব যে নোংরা এলিমেন্ট, এই নোংরা এলিমেন্টের দ্বারা, করাপ্ট এলিমেন্টদের দ্বারা রাজনীতিটা পরিবৃত হয়ে গেছে। ফলে শিক্ষিত মানুষ বা যুব সম্প্রদায় রাজনীতি থেকে মুখটা ঘুরিয়ে নিচ্ছে। এই জায়গাতে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন শিক্ষিত মানুষ রাজনীতিতে এসেছেন, এটা খুব আশার কথা। হ্যাঁ, তিনি বিজেপিতে যোগদান করেছেন, তার সঙ্গে আমাদের পলিটিক্যাল ব্যাটেল থাকবে, ব্যাটেল অফ আইডিয়াস থাকবে, ওয়ান লাইনারে শেষ করে দিচ্ছি। কিন্তু তার এই যে রাজনীতিতে আগমন, এর ফলে সামগ্রিক যে পলিটিক্যাল সিস্টেম, সেই পলিটিক্যাল সিস্টেমটা লাভবান হবে। পলিটিক্যাল আইডিয়া নিয়ে ব্যাটেল তো থাকবে। বেশ 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 আমরা একটা পোলিং করেছিলাম, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, বলা যেতে পারে এখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি রাজনীতিতে আসলে ভালো হবে নাকি খারাপ হবে, পোলিং করেছিলাম, কি দাঁড়িয়েছে দেখুন। না বলছেন 39% মানুষ। আমি আবারও বলছি, আই রিপিট, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এলে ভালো হবে, হ্যাঁ বলছে 61% মানুষ, না বলছে 39% মানুষ। বোঝাই যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মানুষ আদতেও চাইছে রাজনীতিতে নাকি নয়। তার কারণ রাজনীতির প্রেক্ষাপটে যেভাবে মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, দুর্নীতি 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 বারবার করে দেখেছে, সেই জায়গাতে এই ইস্যু, যিনি একেবারে বারবার করে দুর্নীতির বিরুদ্ধে কোনো রকম রাজনৈতিক রং না চড়িয়ে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, সেখানে হঠাৎ করে তার রাজনীতিতে আসা সত্যিই মানুষ কিভাবে নিচ্ছে সেটা এই পোল দেখলেই বোঝা যাচ্ছে। তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এলে ভালো হবে, এক কথায় অঞ্জন যখন এই পোলিং করে, তখন সেখানে 61% মানুষ বলছে হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এলে ভালো হবে, না বলছে 39% মানুষ। আমি আবারও এই বিস্তারিত আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই কৌশিকবাবু, না এখানে যদি আপনারা বলেন তাহলে পরে দেখবো যে এইখানে হাইকোর্ট থেকে কিন্তু কদিন আগে অর্ডার দেওয়া হয়েছিল যে শেখ শাহজাহানকে যে কেউ অ্যারেস্ট করতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, সিবিআই অ্যারেস্ট করতে পারে, ইডি অ্যারেস্ট করতে পারে, কিন্তু ইডি বা সিবিআই তারা কিন্তু কেউ অ্যারেস্ট করতে পারেনি। অ্যারেস্ট কিন্তু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার যখন একটা তদন্তকে শুরু করেছে যে কী ছিল, হোয়াট ইজ হোয়াট ব্যাপার, সেই তদন্ত এখন চলছে। মাঝখানে হঠাৎ করে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে সেটাকে বলা হলো না, সিবিআই হাতে তুমি তদন্তটাকে তুলে দাও। তো সেই জায়গাতে তো আলটিমেটলি আমাদেরকেও জানতে হবে, রাজ্য পুলিশকেও তো জানতে হবে যে তদন্তটা চলছে, কী ঘটনা ঘটেছিল। সেই মাঝখানে কলকাতা হাইকোর্ট দিচ্ছেন, কলকাতা হাইকোর্ট তো আমার এই অর্ডারটাও দিয়েছিল যে ইডিও গ্রেপ্তার করতে পারে, সিবিআই গ্রেপ্তার করতে পারে। তো সিবিআই বা ইডিআই তো গ্রেপ্তার করতে পারেনি, গ্রেপ্তার তো করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। তো সেই পুলিশই তো তদন্তটা করছে, তো পুলিশকে তো জানতে হবে বিষয়টা। এখানে প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহানকে আপনারা আড়াল করতে শুরু আরেকটা করলেন বলছি, আজকে যদি হাইকোর্টে যদি আবার অর্ডার দিয়ে থাকে যে তাকে সিবিআই হাতে তুলে দাও, সেখানে রাজ্য সরকারের প্রভিশন আছে, সে আপার কোর্টে যেতে পারে। দেখে নিই আমরা সুপ্রিম কোর্ট কি বিচার দিচ্ছে আগামী দিন, যে সুপ্রিম কোর্ট যা বলবে সেটাকে তখন মানতে হবে পরবর্তীতে। এখানে তো আমাদের সেই কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে সিবিআই বা ইডি কিন্তু প্রথমেই ব্যর্থ, তারা কিন্তু অ্যারেস্ট করতে পারেনি, অ্যারেস্ট করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। সত্যি কি মাথায় রাখতে হবে, সিবিআই ইডি কি সত্যিই ব্যর্থ নাকি পুলিশ প্রশাসন কি হচ্ছে বলুন তো অনির্বাণ বাবু? অ্যারেস্ট তো করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমার প্রশ্ন এখানে অত্যন্ত স্পেসিফিক, যদিও আজকে শেখ শাহজাহান আমাদের টপিক ছিল না, কিন্তু এই মুহূর্তে ব্রেকিং চলে এসেছে, ব্রেকিং আমাদের ব্রেক করতেই হবে। প্রশ্ন উঠছে, শেখ শাহজাহানকে কি সত্যি
লুকানোর চেষ্টা চলছে? সত্যি কি শেখ কোনো শাহজাহানকে লুকানোর চেষ্টা নয়। সিবিআইডি কি যদি ধরে ফেলে তাহলে কি রেশন দুর্নীতিকাণ্ডে আরো কোনো বড় তথ্য আসতে পারে? হচ্ছেটা কি বলুন তো অনির্বাণ বাবু, কি চলছে রাজ্যে, কি চলছে এটা? রাজ্যে তো একটা নৈরাজ্য চলছে, এখানে রাজ্য বলে তো কিছু নেই, সবই নৈরাজ্য। বিষয়টা হচ্ছে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার পুলিশের যে কত সৎ উদ্দেশ্য ছিল সেটা বহু আলোচিত হয়ে গেছে। 13 বছর ধরে শেখ শাহজাহান মানে কি বলবো, বলতে রুচিতে বাজছে, অপরের স্ত্রীদেরকে তুলে নিয়ে এসে এক্সপ্লয়েট করেছে পার্টি অফিসের ভিতরে। নির্লজ্জ, বেহায়া, ইতর। কি করেছে? জমি দখল করে নিয়েছে বিঘের পর বিঘে, ভেরি নোনা জল ঢুকিয়ে ভেরিতে পরিণত করেছে, অত্যাচার করেছে মানুষের উপরে, পাওনা টাকা দেয়নি, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। পুলিশের কাছে অভিযোগ করতে গিয়েছে যখন, তখন পুলিশ বলেছে যে ওই শিবু উত্তম শাহজাহানদের কাছে যাও, ওরা বেশ, সমাধান সন্দেশখালী করে দেবে। প্রসঙ্গে, শেখ তো শাহজাহান এই প্রসঙ্গে পুলিশ অভিজিৎ একসময় গঙ্গোপাধ্যায় বিচারপতি কি বলেছে শোনাবো, তারপর আসবো। এই পুলিশ আসবো অনির্বাণ বাবু, আসবো। আমি একবার শোনাবো বিচারপতি কি বলেছেন, শোনাবো। না না, এরকম সন্দেশখালীর মতো ঘটনা, আপনারা তো সাংবাদিক, আপনারা খুঁজে দেখুন, বহু জেলায় বহু গ্রামে আছে, বহু জেলায়। আমি এইমাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয় তাহলে সেখানে ভোটই করতে দেবে না তৃণমূল কংগ্রেস। আসবো আপনার কাছে আবারও, কিন্তু অশোকবাবুকে একবার সুযোগ দেবো। অশোকবাবু, যেখানে বিচারপতি বলছেন যে সন্দেশখালীর মতো এরকম অনেক জায়গা রয়েছে, সেখানে বিচারপতি আজ নিজেই একেবারে গেরুয়া সফর করছেন, প্রশ্ন উঠছে এইভাবে কি সত্যি শেখ শাহজাহানদের মতো মানুষদের, যারা এখনও, যদিও বা সবটাই এখনও তদন্ত সাপেক্ষ, তা সত্ত্বেও যে দুর্নীতি প্রসঙ্গে তাকে ইন্টারোগেশন করার কথা ছিল, সেইখানে বিচারপতি নিজেই গেরুয়া সফর করছে, দুটো মিলিয়ে কিভাবে দেখছেন? কাকে জিজ্ঞেস করছেন? অশোকবাবু, আপনাকে জিজ্ঞেস করেছি। দেখুন, আমি এই সন্দেশখালী নিয়ে একটাই কথা বলতে চাই। সন্দেশখালীটা আরএসএস এর পরিকল্পিত ফল। সেই ফলটা বিরোধীরা বুঝতে না পেরে সবাই ওখানে গেছে। আমার ছোট ভাইয়ের মতো, যিনি সিপিআই থেকে এসছেন বোধহয়, ওনাদের ওখানে কিছু সংগঠন আছে। আমি যেহেতু নানান জায়গায় ঘুরেছি, সংগঠন অনেক জায়গায় দেখেছি। শেখ শাহজাহান বদমাইশ, চোর, মানে পারলে ওকে গুলি করে মারা উচিত। তা বলে যে ঘটনাটা ঘটছে হিন্দু মুসলমান একটা জিবির তুলে, এটা করেছে হলো গিয়ে আরএসএস, এবং এটা সব জায়গাতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এত মিডিয়া, এত হাইপ এর তোলার মতো কিছু নয়। শেখ শাহজাহান একটা কি বলবো, একটা ছোট মানে তোলাবাজ। তাকে নিয়ে যেরকম ভাবে মিডিয়া, বড় বড় মানে ন্যাশনাল মিডিয়া, স্টেট মিডিয়া যেরকম ভাবে হাইপ করলো, যেন না বিরাট কিছু হয়েছে। চোর তো, ওকে চোর ধরার জন্য তো অত কিছু দরকার ছিল না। আর ওখানে তো আগে তো সিপিএম এর এমএলএ ছিল, 5 বছর আগে এমএলএ ছিল, 6 বছর আগে এমএলএ ছিল। তারা কি করেছিল? আজকাল তো কোর্টে তো এই অভিজিৎ গাঙ্গুলির মতো জজ ছিল, তো ওখানে গিয়ে তো বলতে পারতো তদন্ত হোক, সিবিআই চাই, ইডি চাই, এগুলো করেনি। আর আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সন্দেশখালীটা হলো প্রি প্ল্যান্ড অফ আরএসএস। ওরা 9-10 বছর ধরে চেষ্টা করছিল, সেই চেষ্টাটা সফলভাবে এসছে। আপনি এখন গিয়ে দেখুন, 4-5টা পঞ্চায়েতে এই ঝামেলাটা হয়েছে, 4-5টা জায়গায় এই ঝামেলাটা হয়েছে। 4-5টা মানে পঞ্চায়েত বাদ দিলে পরে আর কোথাও হয়নি সন্দেশখালীর মধ্যে। সন্দেশখালী 2টো ব্লক, 1 and 2। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা অনেক দিন ধরে চেষ্টা চলছে। সন্দেশখালী একটা সফট টার্গেট পেয়ে গেছে, ইডিকে মেরেছে, এই সেই ঘটনাটাকে সূত্রপাত করে ইংলিশটা এগিয়ে গেছে। মানে আপনি কথার কথায় বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি, দেখুন, যে লোকটা সিপিএম এর দয়ায় করে খেতে পেয়েছে, সিপিএম এর দয়ায় সল্টলেকে ফ্ল্যাট পেয়েছে, সিপিএম এর দয়ায় জজ হয়েছে, সে এখন সিপিএম এর ছেড়ে ভগবান অনেক কিছু বললেন, শুনলাম আমি। এখন সেই ছেড়ে দিয়ে এখন উনি বললেন বিজেপি যাচ্ছে, কারণ ওনার ধারণা বিজেপিতে গেলে টাকা আছে, পয়সা আছে। উনি কোন মুখে বিজেপিতে যান? যখন ভারতবর্ষের 8 কোটি শিশু না খেয়ে ঘুমোতে যায়, এ খবর উনি পড়েন না? উনি তো খবরের কাছ থেকে অনেক রায় দেন। উনি পড়েন না যে নারায়ণ রানে
অজিত পাওয়ার, অশোকবাবু, এরা সব আপনার বিজেপির কাছে আমার একটা সম্পদ। প্রশ্ন রয়েছে। অশোকবাবু, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, বলুন। আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি নিশ্চয়ই একেবারে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যটা শুনেছিলেন। যখন অধীর রঞ্জন চৌধুরী এই বক্তব্যগুলো রাখছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দেখতে চায় এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তখনও কি আপনার এই স্টেটমেন্ট সেম ছিল? না, হ্যাঁ, আমার ছিল। আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে জানি বলে আমার ছিল। তার মানে পারমুটেশন কম্বিনেশন করলে পরে আপনি অধীর রঞ্জন চৌধুরীকেও কন্ট্রাডিক্ট করছেন? না, আমার প্রেসিডেন্ট আমি কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু যেটা সত্য কথা সেটা তো বলতে হবে। অধীর রঞ্জন চৌধুরী সেটা মনে হয়নি সেই সময়তে? সেটা তো অধীরবাবু বলতে পারবে, আমি বলতে আপনিও তো পারবো না। ব্যক্তিগত সেটা আমার হিসেবে president তাহলে বলতে কোনো রকম, আপনিও তার মানে কোনো রকম ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করতে চাইছেন না। কিন্তু প্রশ্ন উঠছে, এই অধীর রঞ্জন চৌধুরী একসময় বলেছিলেন তাকে মুখ্যমন্ত্রী পদে হিসেবে দেখতে চান, এবং আজ আপনারাই আমি তো যখন বললাম- বিজেপিতে, আরে শুনে নিন বাবা, প্লিজ, আমি তো শুনে নিন বলছি। প্লিজ, যখন বিজেপিতে যোগদান করতে চাইছে তখন আপনারাই আবার বলছেন যে বিজেপিতে যাওয়াটা একেবারে ঐতিহাসিক ভুল হতে চলেছে। প্রশ্নটা তো এখান থেকে উঠছে। বিজেপি না, আমি একবার তা বলিনি, আমি একবারও তা বলিনি। উনি আপনার কথা সততার বলছি না, প্রতিমূর্তি আপনাদের হয়ে কংগ্রেসের যেমন- পক্ষ থেকে বলা হচ্ছে। শুনুন, আমাকে বলতে দিন আগে। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ আপনি বলুন, যেমন আপনাকে বলার সুযোগ সততার দিচ্ছি আমি। প্রতিমূর্তি হয়ে মমতা ব্যানার্জি, আরে এক মিনিট দাঁড়ান না। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ যখন বলুন না। মমতার ইস্টার্ন বাইপাস ধরে যখন লিখতো সততার প্রতীক মমতা ব্যানার্জির ছবি, আর ইনি যে হাইকোর্টে বাজে বকে সততার প্রতীক হয়ে উনি যখন বিজেপিতে যাচ্ছেন, আর সেই বিজেপি দলের নারায়ণ রানে, অজিত পাওয়ারের মতো লোকেরা তারা কি করে থাকতে উনি যাচ্ছেন, কি করে যাচ্ছেন উনি, যে ওনার যে দলে যাচ্ছেন। বেশ, আমি উত্তর নেবো, আমি উত্তর নেবো। সুপ্রিয় বাবু থেকে উত্তর নেবো। সুপ্রিয় বাবু কি বলবেন? 8 কোটি শিশু না খেতে পেয়ে ঘুমোতে যায়। বেশ, আমি সুপ্রিয় বাবু থেকে উনি উত্তর আবার নেবো। বলছেন বেশ কি? বেশ বেশ, আমি সুপ্রিয় বাবু থেকে উত্তর নেবো। সুপ্রিয় বাবু, উত্তর দিন। দেখুন প্রথমত সন্দেশকারিণী অশোকবাবু একটা কথা বললেন। অশোকবাবুর কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে যাচ্ছে। কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি এই একই অভিযোগ করেছেন, আরএসএস কি ওখানে ছিল। আচ্ছা, আপনাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে একাধিক সংবাদ মাধ্যম, বা 50-60টার উপর সংবাদ মাধ্যম গোটা 1 মাস 2 মাস 3 মানে 2.5 মাস ধরে গোটা সন্দেশখালী চষে বেরিয়েছে। তাতে বহু সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে, তাদের নামে নন বেলেবল ওয়ারেন্ট দেওয়া হয়েছে। একটা আরএসএস এর কার্যকর্তা, একটা আরএসএস এর কোন নেতা বা আরএসএস এর কেউ যুক্ত আছে বলে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পেরেছে? ছেড়ে দিন, পুরো মানুষ অভিযোগ করেছে। এটা আমি জানি না অশোকবাবু কেন এটা বলছেন বা কি জন্য বলছেন, কোন কম্পালশন এটা বলতে হচ্ছে ওনাকে আমি বুঝি না। বলার সুযোগ দিন। এটা গেল 1 নম্বর, যে উনি সন্দেশকারীতে আরএসএস কে খুঁজে পেলেন। আর যদি এখানে উনি বলছেন না হিন্দু মুসলমানের কথা, বিজেপি কোথায় বলেছে হিন্দু মুসলমানের কথা? এখানে কোথায় বলেছে? আর যে মহিলারা কমপ্লেন করছে, যে মহিলারা বারবার করে কমপ্লেন করছে, তাদের মধ্যে বহু মুসলিম মহিলা আছে। একদম। উনি কি বলছেন যে হিন্দু মুসলমানের কথা এখানে? 1 2 নম্বর, উনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে যা যা বলেছেন, আমি একজন সাধারণ মানুষ, আমি রাজনৈতিক কথা বলছি না, একজন সাধারণ মানুষ হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিটায়ার্ড জাজ, তিনি এখন সবেমাত্র অবসর নিয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত একজন জাজকে যেভাবে আক্রমণ করছেন, আমার মনে হয় উনি ব্যক্তিগত স্তরে ওনাকে চেনেন না চেনেন সেটা আলাদা বিষয়, সেটা আমার জানা নেই, কিন্তু যেভাবে আক্রমণ করছেন সেটা বোধহয় একবার ওনার ভেবে দেখা উচিত। আজকে যদি ডিক্লেয়ার করতেন যে উনি কংগ্রেসে জয়েন করবেন, উনি অধীর রঞ্জন চৌধুরী ওনার সভাপতি দলে, তার বক্তব্য হচ্ছে খণ্ডন করছেন, তাহলে উনি কি বলতে চাইছেন আদতে? আমার যেটা মনে হচ্ছে অশোকবাবুর একজন বরিষ্ঠ কার্যকর্তা, তিনি মানে তার ব্যক্তিগত কোনো অভিমত চাপিয়ে দিতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপরে, এবং তিনি যেভাবে বলছেন বারবার করে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করছে, সেই আক্রমণটা তো অধীর রঞ্জন চৌধুরী কেন, গোটা কংগ্রেসের কোন নেতা করে? প্লিজ বলুন, বলুন। আজকে যদি উনি কংগ্রেসে যেতেন, আজকে যদি সিপিএম এ যেতেন, তাহলে কি ওনারা এই কথা বলতেন? বেশ, আমি অশোকবাবু থেকে উত্তর নেবো। অনির্বাণ বাবু, আপনাকেও সুযোগ দেবো, এরপরে আমি অনির্বাণ বাবুর কাছেও আসবো। হ্যাঁ প্লিজ বলুন। একটা মামলায় যেখানে রাহুল গান্ধী বা গান্ধী পরিবারের কোনো নাম নেই, উনি হঠাৎ বলে বসলেন আমি গান্ধী পরিবারের হিসেব নেব। তুই কে হে, তোর হিসেব কে দেবে? উনি আজকে বলেছেন পরিবারবাদ। ওনার পরিবার আছে, উনি পরিবার দেখেছেন? অশোকবাবু, দেখেছেন? অশোকবাবু বিলোদা বেল্ট অ্যাটাক করবেন না প্লিজ। হ্যাঁ? ভাষা সংবরণ করুন প্লিজ, ভাষা সংবরণ করুন। না, আমি ওনার কথা বলছি। যেটাই হোক, আপনি যার কথাই বলুন, ভাষা সংবরণ করুন উনি প্লিজ। বলেছেন কংগ্রেস পরিবারবাদ। আমি বললাম ওনার কি পরিবার আছে? পরিবার সম্বন্ধে কোনো ধারণা আছে? পরিবার নেই বলেই তো বলেননি, ওনার পরিবার নেই বলেই তো বলেননি। কংগ্রেস তো পরিবার বা সবাই জানে, আপনিও জানেন।
কংগ্রেসের কোনো আপনি বলতে পারেন, অশোকবাবু, লালু প্রসাদ যাদবের সঙ্গে আপনার কথা মিলে যাচ্ছে। জানতে চাই। আমি জানি না এখন এক কথা অঞ্জন কারা কারা দেখছেন, কিন্তু অশোকবাবু আপনার সঙ্গে একেবারে লালু প্রসাদ যাদবের কথা মিলে যাচ্ছে। একেবারে 3রা ফেব্রুয়ারি 2024 সালে তিনি এই কথা বলছেন, এই একই কথা বলেছিলেন, মোদির কোনো পরিবার নেই, কিন্তু আজকে একেবারে হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ চলছে মোদিকা পরিবার, সবাই মোদিকা পরিবার দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছেন। আমি একেবারে অনিমান বাবুর কাছে আসবো। মোদিকা পরিবার বলে কিছু নেই, যে তার নিজের বউকে ছেড়ে চলে আসে তার আবার কি পরিবার? না প্লিজ বিরোধ তার পরিবার আছে নাকি? আমি অনিমান বাবুর কাছে আসবো। এই ধরনের বক্তব্য ওনার নিজের জীবনের ফার্স্টেশনটা, অশোকবাবু নিজের জীবনের ফার্স্টেশনটা আজকে সমস্ত নেতৃত্ব এবং অভিজিৎ আমি অনিমান বাবুর কাছে আসবো। অনিমান গঙ্গোপাধ্যায় বাবু, আমার একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। আপনি হাত তুলছিলেন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো প্রশ্নের উত্তর দেবে, কিন্তু আমারও একটা প্রশ্ন আপনার কাছে ইনক্লুড করব। আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে কৌস্তব বাগচিও একেবারে এই প্রদেশ কংগ্রেস সভাপতি বা অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে বাকিদের প্রতি ইনডিরেক্টলি বা ডিরেক্টলি অনেক রকম অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সর্বশেষে বিজেপিতে যোগদান করেছেন। আমার প্রশ্ন এখানে স্পেসিফিক, যে সবাই বিজেপিতে যোগদান কেন করছে, এবং সব থেকে বড় যে প্রশ্ন আজকে অশোকবাবু বলছেন যে বিজেপিতে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে কি এমন করবেন, প্রশ্নটা তো এখান থেকেই তৈরি হচ্ছে। তাহলে কৌস্তব বাগচিও কেন জয়েন করলেন? সবাই ফিরে আসছেন বিজেপিতে, চলে যাচ্ছেন বিজেপিতে, কেন? দেখুন, আমার কথা হচ্ছে ভারতবর্ষের যে কেউ যে কোনো পলিটিক্যাল পার্টিতে যোগদান করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তার যেখানে যেটা কমফোর্টেবল মনে হয়েছে, কিন্তু তার একটা নিজস্ব আইডিওলজি থাকবে যে না ভিউ, অনিমানবাবু, একটা আইডিওলজি থাকবে না, একটা আইডিওলজি থাকবে না অনিমানবাবু? দেখুন, এই ব্যাখ্যাটা যিনি যোগ দিয়েছেন উনি কি রাজনীতিবিদ নাকি? উনি কি ছোটবেলা থেকে রাজনীতি করতেন নাকি? এই আইডিওলজির কথা আপনি বলছেন অঞ্জন বাবু? না, আমি বিচারপতির কথা বলছি, আমি কৌস্তব বাগচির কথা বলছি। সুপ্রিয় বাবু, প্লিজ পুরো কথা শুনে নেবেন। যদি কোনো জায়গায় কনফিউশন থেকে জিজ্ঞেস করুন, উত্তর দেবো, কিন্তু এইভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি বিচারপতির কথা বলি, আমি শেষ করি প্লিজ। আমি শেষ করে দিই। না, দেখুন, এই দল যে বদলের এই যে ইতিকথা, এটা তো নতুন নয়। সুতরাং যিনি তার ভিউর সঙ্গে অন্য কোনো যে রাজনৈতিক দল যেতে পাবেন সেখানে যাবেন, এখানে আমার কোনো বক্তব্য বিষয় নেই। তারা যেতেই পারেন। কৌস্তব বাগচির মনে হচ্ছে কৌস্তব বাগচি গিয়েছেন, অভিজিৎ বাবুর মনে হচ্ছে অভিজিৎ বাবু গিয়েছেন, এগুলো কোনো বিষয় নয়। এবার আপনি বলছেন যোগ দেওয়ার পর অভিজিৎ বাবু কতটা সাকসেসফুল হবেন, সেটাও এখন বলা সম্ভব নয়। একটা দলীয় রাজনীতির মধ্যে থেকে একজন মানুষ তার নিজস্বতাটাকে বজায় রেখে কতটা সফল হতে পারবেন বা তার মতামতকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবেন, সে উত্তর ভবিষ্যৎ দেবে। রাজনীতিতে অনেকেই সফল হয়েছেন, তার ক্ষেত্রে কি হবে সেটা আমাদেরকে তার জন্য এখন অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যেটা আরেকটা বলছিলাম, অশোকদা যেটা বলছিলেন দুটো, যে ওখানে শুধু আদিবাসীরা নয়, আমার কাছে তথ্য আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপরেও ওখানে অত্যাচার হয়েছে এবং সেই অভিযোগও তারা করেছেন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর, এতদিন ধরে বামেদের প্রতিবাদ কোথায় ছিল এটা অশোকদা বললেন। আমি এটা জানার জন্য বলে রাখি যে নিরাপদ সর্দার যখন বিধায়ক ছিলেন, তিনি বিধানসভায় এই সমস্যা বারবার রেজ করেছেন, বিধানসভায় সেটা নথিভুক্ত আছে, কিন্তু অজানা কারণে এই সরকার তার কোনো তদন্ত করেনি, ইচ্ছে হয়নি তদন্ত করেনি। তদন্ত করলে তাদের যে এই যে মাসুল পাওয়ার সাপ্লায়ার, তাদের যে মানি পাওয়ার সাপ্লায়ার শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা হতো, তাই জন্য করেনি। কিন্তু বামেরা বিধানসভায় এই সমস্যা বারবার, নিরাপদ সর্দার যতদিন ওখানে বিধায়ক ছিলেন বিধানসভায় উনি এটা রেইজ করেছেন। নিরাপদ সর্দার এতেও বলেছেন, ইন্টারভিউতেও বলেছেন। সুতরাং আন্দোলন ওখানে ছিল। এবার দীর্ঘদিন ধরে ধরুন এক্সপ্লয়েটেড হতে হতে একটা তো অভ্যুত্থান তৈরি হওয়ার জন্য সময় লাগে। এক্সপ্লয়েটেড হতে 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 এখন সেটা একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যখন সেটা বার্স্ট করেছে। আর এটা আরএসএস এর চক্রান্তের ফসল কি ব্যাপার, এটা তো সবচেয়ে বেশি যে ভালো উত্তরটা দিতে পারবেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। যদি বহিরাগতদের চক্রান্ত হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর এক্ষুনি পদত্যাগ করা উচিত। আমি অশোকবাবুর থেকে উত্তরটা নেব, কিন্তু তারপরে আরো একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। অশোকবাবু বলুন। আমি একটা কথা বলছি। হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ। কথাটা বললো ঠিক আছে। বিধানসভায় উনি প্রশ্ন তুলেছিলেন, আমি ইন্টারভিউতেও দেখেছি, সেগুলোর কোনো হয়নি। আমি তার সঙ্গে যোগ করে দিয়েছি 39টা এফআইআর হয়েছিল, তারও কিছু হয়নি। এই বামপন্থীদের মানে পার্টিকুলারলি সিপিআইএম এর অনেক উকিল আছে, 43টা হাইকোর্টে যেতে, সুপ্রিম কোর্টে যেতে পারতো। এখন অশোকদা আমি বলি হ্যাঁ বলুন।
উনি কোর্টে গেলে পরে তার সুরাহা পেতে পারত। আর মমতা ব্যানার্জির সঙ্গে আরএসএস এর সম্পর্ক অতি মধুর। আমি নিজে কেস করেছি উজালা গ্যাস কেলেঙ্কারি নিয়ে, এই 11 জনের নাম অ্যাকুজ ছিল। এই 11 জনের মধ্যে 8 জনকে বাদ দিয়ে দিল, যারা প্রধান অভিযুক্ত। এই বলছি যে কাগজ দেখতে চান, আমি এখনই দেখাতে পারি। 8 জনকে বাদ দিয়ে 3 জন নিরীহ লোককে করা হলো। যারা এখানে আরএসএস এর প্রধান ছিল, সেই জলধর মাহাতো থেকে সব বড় বড় আরএসএস এর সমস্ত লোক সব বাদ। এখন কেসটা চলছে ওই 3 জন লোকের সঙ্গে স্টেট গভর্নমেন্ট। সুতরাং দিদির সঙ্গে আরএসএস এর একটা প্যাক্ট আছে মমতা ব্যানার্জির সঙ্গে। উনি কেন জানেন না আরএসএস কে ভালোবাসেন, আমার তো কোনো কারণ দেখতে পারি না, কিন্তু উনি একটা ভালোবাসা আছে ওনার। আজ একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তোপ দেখেছে ইনডিরেক্টলি, সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে একবার শোনাবো, তারপর আসছি, শুনুন। প্রথমে যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার 2-3টে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব বাচ্চে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন। আর প্রাক্তন বিচারপতিও ভাব বাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছে, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছিল। দেখুন, এখানে দুটো বিষয় দাঁড়াতে পারে। এক হতে পারে বিচারপতি অত্যন্ত সহজ সরল একজন মানুষ, তিনি অকপট বলে ফেলেছেন যে বোথ অ্যাপ্রোচ দেমসেলস, অথবা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই সঠিক, তিনি কোনোভাবে আইনি পরামর্শ যাতে দেওয়া হয়েছে, আইনি নির্দেশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কোনো বিষয় এই ক্ষেত্রে কিছু তো হয়েছে। সুপ্রিয় বাবু, দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথার কোনো, আমরা ব্যক্তিগতভাবে হোক বা দলগতভাবে হোক, কোনোদিন কোনো সিরিয়াসনেস নেই। তিনি ফটকা উঠে গেছেন, বলেন একটা ফটকা ওঠা। না, ওইসব কথা নয় সুপ্রিয় বাবু। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক ছিল সুপ্রিয় বাবু। আমার প্রশ্ন, প্লিজ আমার প্রশ্নটা শুনে নিন। প্রশ্নটা একবার শুনে নিন। আপনার দলের নেতাকে একটু সম্মান দিয়ে কথা বলুন প্লিজ। না প্লিজ, উত্তর নেব প্লিজ। বলুন সুপ্রিয় বাবু, বলুন। বলি এবার? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন। ওনার কি মনে হলো না মনে হলো তাতে বিচার ব্যবস্থারও কিছু যায় আসে না, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও যায় আসে না, রাজনৈতিক দলগুলো তৃণমূল বাদে যারা আছে তাদেরও কিছু যায় আসে না। উনি যে কথাগুলো আজকে বলছেন, একজন বিচারপতি তিনি আজকে অবসর নিয়েছেন তার জন্য নয়, এর আগেও তাদের পক্ষ থেকে বিভিন্ন সময় তাকে আক্রমণ করা হয়েছে। এবং শুধু অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলে কোনো ব্যক্তি নয়, এর আগেও বিভিন্ন জাস্টিসকে তাদেরকে ভয় দেখানো, তাদেরকে চমকানো, তাদের বাড়ির সামনে গিয়ে পোস্টারিং করা, তাদের বিরুদ্ধে কোনো রায় গেলেই এই সমস্ত এলিমেন্টরা তারা তৃণমূলের লুম্পের বাহিনীদেরকে মাঠে নামিয়েছে। আমরা দেখিনি জাস্টিস বান্তার সাথে কি হয়েছে। উনি তো অবসর নিয়ে বিজেপির সাথে যোগাযোগ করেন, তাহলে ওনার বিরুদ্ধে কেন চক্রান্ত করা হয়েছিল, ওনার বিরুদ্ধে এই সমস্ত ঘটনা করা হয়েছিল, পুলিশকে তখন অ্যারেস্ট করতে দেখতে পাওয়া গেছে কাউকে? অথচ সন্দেশখালী কোনো ঘটনা হলে তখন সাংবাদিক রিপোর্টিং করতে গেলে সাংবাদিক আপনারা অ্যারেস্ট করতে পারেন, সক্রিয় হয়ে যান। তখন জাস্টিস বান্তার বাড়ির সামনে যখন এই সমস্ত পোস্টারিং হচ্ছিল, আজ অব্দি কোনো অ্যারেস্ট হয়েছে? আপনি দেখাতে পারবেন রঞ্জনবাবু, বলুন তো? ওনার কথার কোনো সিরিয়াসনেস নেই। আমি আবার বলছি, ওনারা বারবার করে যেটা করেছেন সেটা হচ্ছে বিচার ব্যবস্থাকে অপমান করার মতো করে, তাদের কোথাও তাদের লয়ারকে দিয়ে, কোথাও পার্টি ক্যাডারকে দিয়ে, এবং তারা সবচেয়ে বড় কথা যে অভিযোগগুলো তাদের নামে ছিল সেগুলো কি মিথ্যে? আমি আজকে ওনাকে প্রশ্ন করছি, যারা ওখানে আন্দোলন করছেন, 1000 দিন ধরে যারা আন্দোলন করছেন চাকরি দাবিতে, তারা কি মিথ্যে? প্রশ্নটা আমাকে করছেন সুপ্রিয় বাবু?
সুপ্রিয়বাবু আমার কথা শোনা না, না, যাচ্ছে? আমি তৃণমূল কংগ্রেস বলছি। হ্যাঁ, বেশ বেশ। আপনাকে কেন বলতে আমার বলবো? আমার আমার প্রশ্নটা একটাই ছিল, আপনি সেটা হচ্ছে বন্দ্যোপাধ্যায়কে বোথ অ্যাপ্রোচ দেমসেলস এই শব্দটার অর্থটা আমাকে প্লিজ একটু বুঝিয়ে দিন। আরে উনি কি করে জানলেন যে বিচারপতি থাকাকালীন? না, এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ প্রেস কনফারেন্স থাকাকালীন অবস্থাতে এই কথাটা বলেছেন, বোথ অ্যাপ্রোচ দেমসেলস এই শব্দটার অর্থটা কি? হ্যাঁ, নিশ্চয়ই। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি জানলেন কি করে যে এই অ্যাপ্রোচটা উনি বিচারপতি আসনে বসাকালীন করেছেন? বেশ, আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। অনির্বাণ বাবু, না, অনির্বাণ এটা তো উনি বাবু, নিজেই সংক্ষেপে, বলছেন। অনির্বাণ বাবু আমি একটু সংক্ষেপে। বলে নিই। প্লিজ বলুন। আমি উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই, প্লিজ বলুন। শুনুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এর কথার কোনো গুরুত্ব নেই। যখন যা তখন তাই বলে, কখনো বলে ফাঁসি চড়বো, কখনো বলে এর কথাটা কোনো গুরুত্বই নেই। এখন বিষয় হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি নিজে যে ক্ল্যারিফিকেশনটা দিয়েছেন, সেই ক্ল্যারিফিকেশনটাকে আগে বুঝতে হবে। আমি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে গেছে, আমি তার ইডিওলজির সঙ্গে একদমই তার সমর্থক নয়, বরং তার সঙ্গে লড়াই চলবে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন, এই অ্যাপ্রোচটা কবে হয়েছে? উনি এই অ্যাপ্রোচটার জন্য উনি ছুটি নিয়েছেন, ছুটিতে ছিলেন। যখন উনি বিগত এক সপ্তাহ ছুটি নিয়েছিলেন এই অ্যাপ্রোচের জন্য, এবং ছুটিতে থাকাকালীন তিনি যেখানে তিনি কোনো রায় দেননি, 7 দিন তিনি তো কোনো বিচার ব্যবস্থার মধ্যে যুক্তই ছিলেন না, এই সময়ে তার সঙ্গে বিজেপির আলোচনাটা হয়েছে। তারপরে উনি একদিন কোর্টে এসেছেন এবং সেখানেও তিনি কোনো রায় দান করেননি, তার কেসগুলোকে তিনি ট্রান্সফার করেছেন এবং তারপরে আজকে তিনি রেজিগনেশন দিয়েছেন। বেশ বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। ক্ষমা প্রার্থী, অনির্বাণ বাবু ক্ষমা প্রার্থী, প্লিজ নির্বিঘ্নে ভোটের ব্যবস্থা করুক রাজ্য। মুখ্য সচিব বিপি গোপালিকা ও ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পর কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক কড়া বার্তা দিয়েছেন। কি দিয়েছেন একবার শোনাবো। সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এসপি-ডিএমরা না পারলে আমরা তাদের দিয়ে করিয়ে নেব। কড়া নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। হিংসামুক্ত নির্বাচন বিষয়টিকে সুনিশ্চিত করতে হবে। প্রত্যেক নাগরিক উৎসবের মেজাজে ভোট দিতে পারে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। ডিজি মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন। ভোট পূর্ববর্তী ও পরবর্তী একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। সবাইকে 1 মিনিট করে সময় সুযোগ দেওয়া হবে এবং যে প্রশ্ন দিয়ে সবাইকে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্টে রাখবো, প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে কালো টাকা লেনদেন যেন না হয়, তাই জন্য ইডিকে হস্তক্ষেপ। প্রশ্ন উঠছে আইন প্রশাসন কোথায়? রাজ্যে কি তাহলে আইনের অবনতি হচ্ছে? 1 মিনিট সময় শুরু হচ্ছে। অশোকবাবু আপনার। আরে এই নির্বাচনে কালো টাকা তো মানে সব দল করে, এখন সবচেয়ে বেশি করে বিজেপি। এক একজন ক্যান্ডিডেট, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগের ইলেকশনে এক একজন ক্যান্ডিডেট পেয়েছিল 3.5 কোটি, 2.5 কোটি থেকে 3.5 কোটি, ওদের নাম্বার অনুযায়ী ABCD অনুযায়ী। আর প্রত্যেকে বলে সেই জন্য কালো টাকা হাতে থাকবে, এটাকে কিছু করতে পারবে না। নরেন্দ্র মোদী বলেছিল না কালো টাকা একদম ধুয়ে দেবো, তার কালো টাকা যত ধুয়ে দেবে সব কালো টাকা সাজা হয়ে গেল। সুতরাং এগুলো সব অবাস্তব কথা। এখন তো ইলেকশন কমিশন যা নরেন্দ্র মোদী বলবে তাই শুনতে বাধ্য, না হলে জেলে পচে মরতে হবে। এটা তো জানা গেছে যে যে বিরোধী মুখ থাকলেই তাকে জেলে পুজে মরতে হবে। এটা হলো গিয়ে একদম লিখিত সত্য হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে। বেশ বেশ, আমি একদম সময় সুযোগ দেবো এবার সুপ্রিয়বাবুকে। সুপ্রিয়বাবু 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলো। দেখো, বিশেষ করে এই রাজ্যের যা অবস্থা, বিশেষ করে এই রাজ্যের যা যা ঘটনা ঘটছে, একটু আগে আপনি বলছিলেন যে ওই সন্দেশখালী শেখ শাহজাহানকে বাঁচাবার জন্য এখানকার রাজ্য সরকার চলে গেছেন সুপ্রিম কোর্টে, তাই তো? তাহলে এবার আপনি ভাবুন, একজন মাফিয়াকে বাঁচানোর জন্য, একজন গুন্ডাকে বাঁচানোর জন্য সন্দেহ প্রকাশ যখন চলে যাচ্ছে, হ্যাঁ, যখন সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে এটা বোঝা আমাদের কোনো অসুবিধা হবে না যে এখানে কিভাবে লুম্পের রাজটা হয়। এবং স্বাভাবিকভাবে প্রত্যেক বছর কোনো না কোনো নির্বাচন হলো, সমিতির নির্বাচন হলেও এখানে রক্তক্ষয়ী নির্বাচন হয়। গোটা ভারতবর্ষ যখন শান্তিপ্রিয় ভাবে বিভিন্ন জায়গায় নির্বাচন হয়,
একমাত্র পশ্চিমবঙ্গ সেই রাজ্য যেখানে এই ধরনের কর্মকাণ্ড হয়, যেখানে ভোটকে উৎসব নয়, ভোটকে নিজেদের জাগিদারি করে এবং ভোটকে অশান্ত করে, অশান্তি করে, বিরোধীদেরকে তাদের ভোটদানের অধিকার থেকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন সময় রাজ্য সরকার যা যা করে এসছে, সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বাহিনী থেকে শুরু করে এবং ইলেকশন কমিশনকে কড়া হাতে নজর দেওয়া উচিত। এবং আমার যেটা মনে হয় যে এই যে কালো টাকার বিষয়টা অশোকবাবু যেটা বললেন, অশোকবাবু কোনো সিস্টেমকেই তিনি মান্যতা দিতে চাইছেন না। বেসিক্যালি ওনার বিজেপির উপর এতটাই রাগ, সেটার কারণ আমরা ব্যক্তিগতভাবে নিশ্চিতভাবেই জানি। বেশ বেশ, আমি এবার অনির্বাণ বাবুকে সুযোগ দেবো। অনির্বাণ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। অনির্বাণ বাবু বলুন। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। এই কালো টাকা নিয়ে যা উঠছে, যে সমস্ত কথা উঠছে সেই বিষয় নিয়ে বলুন। দেখুন, এই কোনো কিছুর বিনিময়ে কিছু পাইয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে আশঙ্কা প্রকাশ করেছে। সুতরাং এই যে বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের যে আশঙ্কা, ভোটে এই যে অবৈধ টাকার লেনদেনের ব্যবহার, এ তো হয়। এখন নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা যদি করতে পারে সেটা খুব ভালো কথা, কিন্তু মূল কথা হচ্ছে মানুষের যে গণতান্ত্রিক রায়দানের অধিকার, সেই অধিকারটাকে সুরক্ষিত করাটা ভীষণ প্রয়োজন। এই রাজ্যে নৈরাজ্য, সন্ত্রাস একদম সর্বত্র, মানুষকে ভয় দেখানো শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে তৃণমূল না জিতলে সরকারি প্রকল্প বন্ধ হবে। এই সমস্ত নানা ভয়ভীতি, পাড়ায় পাড়ায় তাদের যে শাহজাহানের দল, তারা ভয় দেখাতে শুরু করেছে। এই জায়গায় যে মানুষ যাতে সঠিক রায়দানটা করতে পারে, তার যেন প্রতিফলন হয় ভোট ইভিএম। একেবারে অন্তিম সুযোগ দেবো কৌশিকবাবু। কৌশিকবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আমরা চাই যে ইডিকে লাগানো হবে নির্বাচন কমিশনের কাজে, সেটা খুব ভালো কথা। সেটা যাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ জুড়েই যাতে সেটাকে লাগানোর চেষ্টা করা হয়, সেটা আমাদের দেখতে হবে। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যথারীতি সেন্ট্রাল ইলেকশন কমিশন কিন্তু একটা পক্ষপাতিত্বের ভূমিকা শুরু করে দিয়েছে। তার কারণটা হচ্ছে এটাই যে কোথাও অন্য কোনো রাজ্যে সেন্ট্রাল বাহিনী না ঢুকলেও গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে থেকেই চলে আসছে আমাদের সেন্ট্রাল বাহিনী। অর্থাৎ সাধারণ কর্মীদেরকে একটা ভীতি দেওয়ার জন্য, একটা ভীতি প্রদর্শন করার কিন্তু একটা পরিকল্পনা এখানে চলছে। আমরা সেই ক্ষেত্রে চাইবো যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, এবং যে ইসি যে আছে, ইলেকশন কমিশন যে আছে, তারা নিরপেক্ষতা পালন করে রাখুক, যাতে মানুষকে বা কাউকে ভয় না দেখায় তারা, যে তারা বিজেপিকে ভোট দেওয়ার মতো পরিস্থিতি যাতে তৈরি না করে। আমরা সেই কারণে বলছি অবাধ এবং শান্তিপূর্ণ লক্ষ্যেই আমরা চাই যে ভোটটা হোক আগামী দিনে। কারণ হচ্ছে আগামী দিন ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ রেডি হয়ে আছে, কিন্তু সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা তাদের কোনো আধিকারিকরা যাতে তৃণমূলের বিজেপির হয়ে কাজ না করে, সেটা কিন্তু সাধারণ মানুষকে লক্ষ্য রাখতে হবে এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বেশ, একেবারে অন্তিম লগ্নে এসেছি। আপনাদের 4 জনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, এক কথায় অঞ্জনে এসে যোগদান করবার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলা বাহুল্য, তিনি বিজেপিতে এই গেরুয়া সফর কতটা ভালো হবে, কতটা ভুল হবে, সেটা আগামী দিনেই দেখা যাবে। কিন্তু এরকম টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।